হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের সাথে আবার কিছু কথা বলতে আসলাম। আর আসলে হাঁপিয়ে যাচ্ছি তো, তাই কালকে আমি তোমাদের বললাম না বন্ধুরা, যে কালকে ছিল শুক্রবার, আজকে তো শনিবার, যে আমার গা হাত পাটা কাঁপা কমেছে, মানে কাঁপছিল যে পরিমাণে, একটু কমেছে আগের থেকে, কিন্তু হাঁপিয়ে যাচ্ছি সেটা এখনও ঠিক হয়নি। মাঝে মাঝে কমছে, মাঝে মাঝে বাড়ছে, সেটা তো বলতে পারবো না। আর টেকনোলজি দিদিভাইকে বলছি, দিদিভাই তুমি যে আমার কমেন্টের রিপ্লাইটা করেছিলাম, আমি তুমি যে আমার কষ্টটা বুঝেছো। একজন নিজেরই বোঝে, যে নিজের ভাবে সেই বোঝে। তো তুমি যে আমার নিজের কতটা, সেটা তুমি আমাকে প্রমাণ করে দিলে। আর প্রমাণ দিতে লাগে না দিদিভাই, আমি জানি খুব ভালো মনের মানুষ তোমরা। এখানে যারা আমাকে কমেন্ট করো সবাই, তোমাদের সবাইকে বলছি, সবাই খুব ভালো মনের মানুষ। তোমরা আমাকে একটু একটু করে মনের জোর বাড়িয়ে দিচ্ছ। আর আমি থাম্বনেলটা দিয়ে এই কারণেই দিই। আর শুধু প্রার্থনা করো। আর তুমি বলেছো আমার মেয়ে, হ্যাঁ গো, আমার মেয়ে অনেক কষ্ট করেছে দিদিভাই ছোটোর থেকে। সেই যে 6 মাসে আমার বেবি হয়, সেই থেকে আমার শ্বশুরবাড়িতে তো মেনে নেয়নি, মেয়ে হয়েছে দেখে কেউ কোনোদিন কোলেও নেয়নি যে ছেলে কেন হয়নি। তার জন্যে আমার মেয়েটা অনেক কষ্ট করেছে গো দিদিভাই। আমার মেয়েকে আমি সেলাই করতাম তখন আমার 14 বছর বয়স, তখন থেকে আমি সেলাই করতাম। মেয়েকে 10 টাকা 5 টাকা আমুল দুধ কিনে, তখন তো এই লুজ দুধ কিনতাম 25 গ্রাম 50 গ্রাম করে কিনে আমার মেয়েটাকে খাইয়ে বড় করেছি একটু একটু করে। আমি নিজে, আমার শ্বশুরবাড়িতে কেউ দেখতো না, আর আমার মা বাবা যতটুকু করেছে, কিন্তু এখানে করতে পারতো না, কারণ আমার শ্বশুরবাড়ির লোক আমার মা বাবাকে আসতে দিত না আমার বাড়িতে। বলেছিল আমাদের সাথে সম্পর্ক রাখা যাবে না, যেহেতু আমার মেয়ে হয়েছে আমাকে তাড়িয়ে দিয়েছিল। আমি জোর করে এসে উঠেছিলাম যে আমার মেয়েকে নিয়ে এখানেই থাকবো, আমি কোথায় যাব, কারণ আমার বাপের বাড়িতে ভাড়া থাকে আমার বাবা মা, তো সেখানে থাকার আমাদের বাড়িওয়ালা থাকতে দেবে না। তাই আমি জোর করে চলে এসেছি শ্বশুরবাড়িতে। একা এসে উঠেছি দেখে আমার শাশুড়ি আমাকে শর্ত দেয় যে আমাকে আমার মেয়েকে একটা কোণায় থাকতে দিত, মেঝেতে। শীতের দিনে নিচে কাঁথা পেতে কষ্ট করে মেয়েটাকে নিয়ে শুয়ে থাকতাম। তখন আমার 14 বছর বয়স। আর সেলাই করে দুধ কিনে খাওয়াতাম মেয়েকে, আর সংসারে সারাদিন কাজ করতাম, কাজের লোকের মতন কাজ করতাম। কোনোদিন হয়তো আমার জন্য খাবার রাখতো, কোনোদিন রাখতো না। এত কষ্ট করে আমি আমার মেয়েকে বড় করেছি। আর আমি নিজে সেই 14 বছর বয়স তখন থেকে কাজ করি। এতগুলো বছর হয়ে গেল, আজকে আমার মেয়ের 16 বছর বয়স। মে মাসে আসলে 17 পড়বে। তো বন্ধুরা, আজকে এতগুলো বছর আমি নিজে কাজ করে বড় করেছি, পড়াশোনা করিয়েছি। সেই জন্যে কষ্টটা কি আমি জানি। আর শঙ্করী ঘোষ, তুমি আমার থেকে বড় না ছোট জানি না, তো আমি তোমাকে দিদিভাই বলছি। দিদিভাই, তুমি আমাকে জিজ্ঞেস করেছো যে উত্তরটা, মানে জানতে চেয়েছো আমার কাছে, আমার একটা ছেলে মানে একটা মেয়ে। হ্যাঁ গো, আমার একটা মেয়ে একটা ছেলে, কিন্তু একটা ছেলে বলতে আমার ঘরে গোপাল আছে, গোপাল তো ছেলের মতন, সেটাই আমার ছেলে। আর আমার মেয়ে, একটাই মেয়ে আমার, তো গোপালকে আমি ছেলে মানি, তাই আমার ঘরে গোপাল।
আর আমার আর বাচ্চা হয়নি, কারণ আমার হাজবেন্ড আমার মেয়ে হয়েছে দেখে আমাদের সাথে থাকে না, সেই থেকে ও আলাদা থাকে, একটার পর একটা। আজকে এই বউ, কালকে ওই বউ, কালকে এই মেয়ে, কালকে ওই মেয়ের সাথে সম্পর্ক করে বেরিয়েছে। আমার বর আমার শাশুড়ির কথায় উঠতো বসতো, বলতো মেয়ে হয়েছে, আমাদের বংশ, ছেলে হয়নি, বংশ নিচু হয়ে গেছে, এই বউকে তাড়িয়ে দে। কিন্তু আমাকে দেখে শুনেই বিয়ে করে নিয়ে এসেছিল। তখন থেকে আমার হাজবেন্ড দেখে না। জানো তো বন্ধুরা, আমার হাজবেন্ড আমার পাশের ঘরে অন্য বউকে নিয়ে থাকতো, অন্য বউয়ের সাথে সম্পর্ক ছিল। আমি তখন থেকে আমার বুকে পাথর চাপা দিয়ে আমার মেয়েকে বুকে জড়িয়ে, ওই 6 মাসের বাচ্চা বুকে জড়িয়ে আমি একা থাকতাম। এর থেকে আর কষ্টের কী থাকতে পারে একটা মেয়ের কাছে, বলতে পারো? তো সেটাই বলছি বন্ধুরা, আমার নিজের কেউ নেই, শুধু তোমরা আছো। তোমাদের মতন নিজের আমি কাউকে কোনোদিন পাইনি পাশে। তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, এত ভালোবাসা দাও। আমার এত শরীর খারাপ, হ্যাঁ তোমরা সবাই বলছো আমাকে ডাক্তার দেখাতে, কিন্তু ডাক্তার দেখাতে গেলে তো টাকা লাগে, সেই টাকাটা আমি কোথায় পাবো? আমি আমার বড় একটা সার্জারি হয়, তারপর থেকে আমি আর আগের মতন ভারী কাজ করতে পারি না, তাই সেলাই কাজ করতাম। কিন্তু আমার এই যে বলা, এই প্রবলেমটার জন্যে আমি আর কাজ করতে পারি না, অসুস্থ আমি অনেক দিন দিয়ে, 1 মাসের উপরে, 1.5 মাস চলছে। আমি এই জন্যই তোমাদের বলি যে আমার ভিডিওর অ্যাডগুলো দেখতে। তো টেকনোলজি দিদিভাইকে বলছি, দিদিভাই তোমাকে আমি কোনো ধন্যবাদ দিয়ে ছোটো করবো না, তুমি যে আমার কতটা নিজের, কতটা আপন, আমি কতটা ভালোবাসি সেটা, আর তোমরা আমাকে কতটা ভালোবাসো, তুমি যে আমাকে বলে যে ভিডিওর অ্যাডগুলো দেখো আর ভিডিও শেয়ার করো। এর থেকে একটা নিজের মানুষ ছাড়া কেউ এতটা ভাবে না, অন্তত এখনকার দিনে। তো তোমরা ছাড়া আমার কাছে নিজের কেউ নেই। এই দেখো ঠোঁটটা কি সাদা হয়ে যাচ্ছে, ছাল উঠে যাচ্ছে, জ্বালা করছে। আর তো তোমাদের সবাইকে বলছি বন্ধুরা, তোমরা সবাই একটু আমার পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমার মেয়েটাকে আমি সুস্থ হয়ে আমার মেয়েটাকে একটু পড়াশোনা করাতে পারি, আমার মেয়েটাকে পড়াতে পারি। আমার মেয়েটা পড়াশোনায় ভালো, সে পড়তে চায়, পড়ে মাকে সাহায্য করতে চায়, আমাকে বলে। কিন্তু আর ও যদি পড়াশোনাটা, ও নিজের পায়ে দাঁড়াতে চায়, কিন্তু আমি যদি না পড়াতে পারি কী করে দাঁড়াবে বলো? তো আমার মেয়েটা অনেক কষ্ট করে বড় হয়েছে, আমার শ্বশুরবাড়িতে কেউ কোনোদিন আমার মেয়েটাকে কোলে নেয়নি। আরও কাঁদলে, যদি কান্নাকাটি করতো মারতো, ধরে উঠানে বসিয়ে রাখতো। শুধুমাত্র মেয়ে দেখে আমি একদিন বলেছিলাম যে আপনিও তো একটা মেয়ে, আমার শাশুড়িকে, আপনিও তো একটা মেয়ে, তো একটা মেয়েকে, মেয়ে হয়ে কি করে মেয়ে পছন্দ করেন না, এই বলেছি দেখে আমাকে বাড়ির থেকে বার করে দিয়েছিল আমাকে আর মেয়েকে। জানো বন্ধুরা, মেয়েদেরকে কি মেয়েদের এই পৃথিবীতে কোনো মেয়েদেরকে মানুষ ভাবে না কেন? মেয়েদের কোনো দাম নেই, শুধু ছেলেদেরই দাম। তো সেই জন্য আমার মেয়েটা অনেক কষ্ট করে বড় হয়েছে, তাই আমি তখন থেকে প্রতিজ্ঞা করি, একটা প্রতিজ্ঞা করি আর লড়াই বলতে পারো, সেই থেকে আমি লড়াই করে যাচ্ছি। শুধু আমার মেয়েটাকে একটা মানুষের মতন মানুষ করতে চাই। আমার মেয়েটার, আমি ওর বন্ধু,
আমি ওর মা, আমি ওর বাবা, আমি সব কিছু। আমার মেয়েটা আমাকে ছাড়া কোনো দিন কোথাও যায় না। এখনকার দিনে এরকম মেয়ে কার আছে বলো তো? আমি নিজের মা হয়ে বলছি, যদি কোথাও যেতে চাই আমার হাত ধরে, কোনো বন্ধু বান্ধব কেউ নেই, ওর বন্ধু বান্ধব কেউ নেই, শুধু যেখানে পড়তে যেত আমি দিয়ে আসতাম, স্কুলে আমি দিয়ে আসতাম, নিয়ে আসতাম। আর এটাই সবার রাগ আমার উপরে, আমি মেয়েকে কেন পড়াচ্ছি। তো সেই জন্যই বন্ধুরা, আমার এই লড়াইটা না অনেক দিনের। আজকে সেই আমার 13 বছর যেখানে মা বাবাই বিয়ে দিয়েছে, সেই থেকে লড়াই করে যাচ্ছি। নিজের জন্যও লড়াই করেছি, মেয়ের জন্যও লড়াই করছি। আমার জীবনটা এই লড়াই করতে করতেই হয়তো একদিন শেষ হয়ে যাবে। হয়তো আমার শরীর এত খারাপ, হয়তো আমি আর বেশি দিন বাঁচবো না। আর তোমরা আছো, প্রার্থনা করছো আমার জন্য, এত ভালোবাসা দিচ্ছ, এত ভালো কমেন্ট করো। আমি মনে শক্তি নিয়ে আসছি, একটু একটু করে মনে জোর পাচ্ছি, বাঁচার স্বপ্ন দেখছি যে আমার মেয়েটার জন্য আমাকে বাঁচতে হবে। গলা চেপে চেপে কথা বলছি তো, বেশিক্ষণ গলা চেপে কথা বললে গলায় খুব ব্যথা করে। এই দেখো, তো সেই জন্য বলছি বন্ধুরা, এই সেই যে 14 বছর থেকে কাজ করছি, কাজ করতে করতে আর চোখের জল ফেলছি, চোখের জল ফেলতে ফেলতে আমি পাথর হয়ে গেছি, আমার চোখের জলই শুকিয়ে গেছে। হ্যাঁ, তবু চোখের জল পড়ে, জানি না কেন। বন্ধুরা, জীবনটা তো, পৃথিবীতে জন্ম নিয়েছি গরিব ঘরে, তাই মা বাবারও সেরকম সামর্থ্য নেই যে তাদের মেয়েকে নাতনিকে দেখবে। তাদের নিজেদেরই থাকার জায়গা নেই, তারা ভাড়া থাকে। তো আমাকে আমার মেয়েকে কী করে দেখবে বলো? তারপরে যেটুকু ইচ্ছা থাকলেও দেখতে পারে না, ভাড়া থেকে তো বাড়িওয়ালার জন্যে পারে না। তো আমি, শরীর এত খারাপ আর গরমও লাগছে, তো তবু গলা এটা রাখতে হয়, তাই রেখেছি। আজকে খুব গরম পড়েছে, কিন্তু আমার যন্ত্রণা কমছে না। আমার ভিডিওর অ্যাডগুলো দেখো বন্ধুরা, আর একটু শেয়ার করো, যাতে আমি এখানে ফার্স্ট পেমেন্টটা পেয়ে যাই। আমার তো $100 না হলে পাবো না, মিনিমাম তো $100 হতে হবে। এখানে মিনিমাম $100 না হলে হয় না। পেলে আমি কিছু তো ওষুধ কিনে খেতে পারবো, আর রিপোর্টগুলো করতে পারবো। তো তোমরা যে এইভাবে দিদিভাই বোন যে যেখানে আছো আমাকে এইভাবে সাপোর্ট করছো, আমি যতদিন বেঁচে থাকবো তোমাদেরকে মনে রাখবো সারা জীবন। আমি যতদিন বাঁচবো আর কি, একটা মানুষ তো সারা জীবন বাঁচতে পারে না। যতদিন বাঁচবো তোমাদের এইভাবে, আমি যখন সুস্থ হয়ে যাব পুরোপুরি, ওই দিনটার জন্য অপেক্ষা করছি, কবে আমি সুস্থ হবো আগের মতন। সন্তোষী মাকে বলি, আমার ঘরে গোপাল সোনাকে বলি, আমাকে সুস্থ করে দে, সুস্থ করে দাও। আমি সুস্থ হয়ে গেলে কাজ করতে পারবো, কাজ করলে আবার আমার সংসারটাকে আমি দেখতে পারবো। আমার হাজবেন্ড কোনো দিনই সংসারে কিচ্ছু দিত না। আগে তো একসাথে ছিলাম, সে সবসময় তার মা, তার দাদা বৌদি, বৌদির ছেলের বউ ছেলে যা বলে সেই কথাই ওঠে বসে। শুধু একমাত্র আমার মেয়ে হয়েছে দেখে বন্ধুরা বলতে পারো, টেকনোলজি দিদিভাইকে বলছি, দিদিভাই তুমি আমাকে একটু কমেন্ট করো তো, মেয়ে হয়েছে দেখে কি মানুষ না বলো তো? এরকম অত্যাচার আমি সহ্য করেছি শ্বশুর বাড়ি, শুধু মেয়ে হয়েছে দেখে আমার বাচ্চাটাকে খেতে দিত না, আমাকে খেতে দিত না। মেয়েদের খেতে নেই, মেয়েদের পড়াশোনা করতে নেই, মেয়েরা
বংশ বাড়াতে পারে না। তাই আমি চাই এখনকার দিনে যাদের এরকম মনের মানসিকতা, আমি আমার মেয়েকে এই লড়াই করে আমি আমার মেয়েকে নিজের পায়ে দাঁড় করাতে চাই, যেন কেউ পরে না বলে। কেন আমি আমার জীবনটা দিয়ে জানি আমি কত কষ্ট করেছি। আমি চাই আমার মেয়েটা যেন ভালো থাকে। কেন আমি মেয়ে দেখে সবসময় শুনেছি শ্বশুরবাড়িতে আমার মেয়েটা যেন ভালো থাকে, নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজে ইনকাম করতে পারে, নিজে ইনকাম করে তারপর দেখো ভাগ্যে তো যেটা আছে সেটা হবেই। আমার মতন যেন আমার মেয়ের ভাগ্য না হয়, আমার ভাগ্য তো আমি জানি। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকে, সুস্থ থেকে, সাবধানে থেকো। আর একটু এই দিদিভাই, এই বোন, তোমাদের ঘরের মেয়ে হিসাবে আমার পাশে একটু থাকো, আমার ভিডিওর অ্যাডগুলো দেখো, আর একটু শেয়ার করো, যাতে আমি পেমেন্টটা পেয়ে যাই, ডাক্তার দেখাতে পারি। তোমরা সবাই প্রার্থনা করো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর আমার মেয়ের জন্য প্রার্থনা করো, আমার মেয়ে যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে। টিচার ছাড়া পড়ছে। গুড নাইট বন্ধুরা, এখন বাজে 12:30। আর এখন আমি এই যে দেখো 12:30 বাজে, এখন আমি এত রাতে ভিডিও করছি কেন? আমি তো সারাদিনই দেখো মশারিতে থাকিয়ে দেখো, কেন উঠতে পারি না, বেশিক্ষণ হাঁটাচলা করতে পারি না, কথা বলতে পারি না, তাই